স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখা যাচ্ছে? বেশ। আমি আগের দিনের কোশ্চেনটা নিয়ে এসেছি, হ্যাঁ, মানে হোমওয়ার্কগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, হোমওয়ার্ক নাম্বার এটা 26 হবে না, এটা 25 হবে। হ্যাঁ, আগের দিন যেহেতু 24 থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল, তাহলে এটা 25 নম্বর করে দিচ্ছি আমি। 25। আর এটাকে আমি সেভ করে নিচ্ছি, সেভ ফাইল অ্যাজ। তোমরা এইভাবে করবে p25.c। ওকে, তাহলে কোশ্চেনটা কি ছিল আমাদের? 25 নম্বর কোশ্চেনটা ছিল, একটি প্রোগ্রাম লেখো যা একজন ব্যক্তির বয়স ইনপুট নিয়ে সে ভোট দিতে পারবে কিনা তা নির্ণয় করবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18। তোমরা সবাই জানো 18 বছর বা তার বেশি হলে সে ভোট দিতে পারবে, না হলে সে ভোট দিতে পারবে না। তো এটা খুব সহজ একটা প্রোগ্রাম, তবু আমি একবার দেখাচ্ছি, কারোর যদি অসুবিধা থাকে। তাহলে আমরা বয়সটা ইনপুট দিয়ে নিচ্ছি, বয়সটা হচ্ছে এজ ভেরিয়েবলের মধ্যে রাখছি, ইন্ট এজ। তারপরে আমি প্রিন্ট করে নিচ্ছি, কারণ আমাদের বয়সটাকে ইনপুট নিতে হবে। সবাই আমরা জানি ইনপুট নিতে হয় কিভাবে। আগের দিন আমরা শিখেছি স্ক্যানএফ স্টেটমেন্ট দিয়ে, স্ক্যানএফ ফাংশন দিয়ে। তো প্রিন্টএফের ভেতরে লিখছি এন্টার ইয়োর এজ। আমরা সবাই জানি আমাদের এই ভাষাগুলো ইউজার ফ্রেন্ডলি হিসাবে লিখতে হবে, যাতে ইউজার বুঝতে পারে যা আমাদের যে আমাদের এটা ব্যবহার করবে, অ্যাপসটা ব্যবহার করবে। প্রিন্টএফ হয়ে গেল, দেন স্ক্যানএফ আমরা দেব %d ইন্টিজারের জন্য, দেন অ্যাম্পারসান এজ হয়ে গেল। এই পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। আশা করছি লাইন নাম্বার 6, 7, 8 কারোর কোনো সমস্যা নেই। এজ একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। প্রিন্টএফ কি করে আমরা জানি, প্রিন্টএফ আউটপুট ফাংশন, যে এন্টার ইওর এজ এই বক্তব্যটাকে স্ক্রিনে ফুটিয়ে তুলবে। আর এই বক্তব্যটা দেখার পর বা এই লেখাটা দেখার পর ইউজার এজটা দেবে, সেই এজটাকে আমাদের স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এজ ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে স্টোর করাবে, হচ্ছে কি স্ক্যানএফ ফাংশন স্টোর করাবে। এইটুকু আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের জানি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা ব্যবহার করব। কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে ইফ যদি এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 হয়, তখন আমরা কি করব? আমরা প্রিন্ট করে দেব, ক্যান, মানে সে হচ্ছে ভোট দিতে পারবে, মানে ক্যান ভোট, হি অর সি ক্যান ভোট, তাই তো। আর যদি 18 লেস দ্যান 18 হয়, সে ক্যান নট ভোট। তখন সেটা আমরা কি করব? সেটা আমরা প্রিন্ট করে জানিয়ে দেবো কান্ট ভোট, কাস্ট বা যাই হোক, অ্যান্ড ভোট। বাস, প্রোগ্রাম শেষ, আর কিছু নেই। এইটুকু ছোট্ট একটা প্রোগ্রাম। কারোর কোনো অসুবিধে থাকলে আমাকে জানাও। এই যেটুকু লিখেছি এখানে কারোর কোনো অসুবিধে থাকলে সে নির্দ্বিধায় আমাকে বলে দেবো। নাহলে আমরা পরের প্রোগ্রাম নাম্বার 26-এ চলে যাব। কারো কোনো অসুবিধা নেই? তাহলে কারো কোনো অসুবিধা নেই, পরের প্রোগ্রামে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন ছিল, একটি প্রোগ্রাম লেখো যা একজন ছাত্রের মার্কস ইনপুট নিয়ে পাস মার্কস বলে দিয়েছি, গ্রেটার দ্যান 130 হলে, হ্যাঁ, পাস করবে কখন? 30 বা তার বেশি হলে, অথবা ফেল হবে। জাস্ট এই প্রোগ্রামটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা কি করবো? এটা প্রোগ্রাম নাম্বার 26 করে দিলাম, এটাকে 26 করেই চেঞ্জ করতে পারি, বা দরকার নেই, থাক, এটা আছে, থাক যেমন আছে। হ্যাঁ, এটা Ctrl+C নিয়ে আমরা একটা নতুন ফাইলে গিয়ে নিউ থেকে এমটি ফাইল, Ctrl+V করে দিলাম, এটা 26 করে দিচ্ছি, 26 করে Ctrl+S,
কন্ট্রোল এক্স 26.c আমরা এটাকে কি করব, এখানে এন্টার ইওর এজের জায়গায় আমরা বলে দেবো মার্কস, এন্টার ইওর মার্কস বাস। আর ভেরিয়েবলটাকে আমি মার্কস আর লিখলাম না, এম লিখে দিলাম, এটা এম লিখে দিলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 30। আর কিছুই নয়, একবার প্রোগ্রাম লিখতে পারলেই হবে, কি হয়ে যাবে, এটা হচ্ছে পাস আর এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল, কিছু নেই, একদম সহজ সরল ব্যাপার, সহজ সরল ব্যাপার। বলো এই দুটো প্রোগ্রামে কোনো সমস্যা আছে কারোর? প্রোগ্রাম নাম্বার 26-27 না 25-26, হ্যাঁ আমরা 26টা 25 করে দিয়েছি, 25 থেকে 26। বলো কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই, সবাই চুপ করে আছো মানে কি আমি জানছি সবাই ঠিক আছে। নেক্সট, একটি প্রোগ্রাম লেখো যা 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করবে, 3টি সংখ্যার মধ্যে। আচ্ছা ওটা আমি একটু পরে যাচ্ছি, আমি এর পরেরটা করি তারপর এটা করব। একটি প্রোগ্রাম লেখো যা একজন ছাত্রের মার্কস ইনপুট নিয়ে গ্রেড নির্ণয় করবে, গ্রেড নির্ণয় করবে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 হলে এ, 60 হলে বি, 30 হলে সি, লেস দ্যান 30 হলে ফেল। এইটা আগে দেখি, তারপর আমরা এটায় আসব। তাহলে আমরা প্রোগ্রাম নাম্বার 28-এ যাব, 27টা পরে আসছি। হ্যাঁ আমরা যাচ্ছি 28, কি হলো 28.c, সেভ করে নিচ্ছি। 28.c, ওকে। আচ্ছা আমাদের কি বলেছে কোশ্চেনটা, একজন ছাত্রের মার্কস ইনপুট নিয়ে, ধরো মার্কস হচ্ছে 100, মানে টোটাল মার্কসটা 100 ধরা হচ্ছে আর কি, হ্যাঁ 100 ধরেই আমরা করব, 100 ধরে। তাহলে আমি ইন্টিজার মার্কসই করি, অসুবিধা নেই, এন্টার ইওর মার্কস, এন্টার ইওর মার্কস এইটুকু ঠিকই থাকবে, কোনো নেই। এইবার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 হলে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 হলে আমরা কি লিখব না, আমরা লিখব গ্রেড এ, তাই তো। আমরা এখানে কি দেখব, আহা গ্রেড হাইফেন এ, গ্রেড এ, এইটা দেখিয়ে দেবে, কারো কোনো সমস্যা নেই। এইবার বলছে, লক্ষ্য রাখো এবার, এইবার বলছে, আচ্ছা এখানে একটু বলো, আগের দিন আমি ক্লাসে বলছিলাম এখানে কটা শর্ত আছে বলো তো, যে কেউ একজন কটা শর্ত আছে বলো তো, একটু তাড়াতাড়ি বলো কোশ্চেনটা দেখে। কোশ্চেন নাম্বার 4টে, ইয়েস, হ্যাঁ 4টে শর্ত, এ বি সি আর ফেল, 4টে শর্ত। যারা আগের দিন আসনি অদ্রি, এই 4টে শর্ত মানে আমাদের 3টে ইফ হবে সবসময়, যতগুলো শর্ত তার থেকে একটা কম ইফ হয়, আমরা এলসের ভেতরে ইফ রাখবো, সেখানে রাখবো, সরি এখানে আমাদের ভুল হয়ে গেছে, এজ হবে না, এটা এম হবে, তাহলে আগেরটা তো ভুল হয়ে আছে, হ্যাঁ রাইট, এটাও এম হবে, তাই না? আচ্ছা এগুলো তোমরা ঠিক করে নিতে পারবে, অসুবিধার কিছু নেই, আমি যেহেতু কপি করছি তো। তাহলে গ্রেটার দ্যান গ্রেড এ দেখাবে এলস ইফ এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 হলে তখন আমাদের কি দেখাবে, প্রিন্টে গ্রেড বি, গ্রেড বি। নেক্সট, এটুকু বোঝা যাচ্ছে। এরপরে আবার আমাদের এলসিএফ লিখতে হবে, এলসিএফ লিখে আমরা করব এলসিএফ, উফ কোথায় বারবার হাত পড়ে যাচ্ছে, হ্যাঁ এরপরে আমরা লিখব মার্কস গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত ছিল, 80, 60 নাকি 8, হ্যাঁ 30, বেশি কিছু আমরা রাখিনি, 30 হলে আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব না, আমরা করব গ্রেড সি, গ্রেড সি। আর আমাদের কিছু নেই, আমাদের এবারে এলস যদি না হয় আমরা কি প্রিন্ট করব, ফেল, সে ফেল করে যাবে।
এইটুকু দেখো কটা ইফ হয়েছে, তিনটে ইফ, যতগুলো ইফ হবে ততগুলো এলস হবে, দেখো তিনটে ইফ তিনটে এলস, তিনটে ইফ তিনটে এলস। হ্যাঁ, আমরা রান করব প্রত্যেকটা, সবসময় প্রোগ্রাম যখন রান করবে, প্রোগ্রাম যখন তোমরা রান করবে প্রত্যেকটা ভ্যালু দিয়ে রান করবে, 80-র বেশি, 80-র কম 60-এর, 60 বা 60-এর বেশি, 60-এর কম 30 বা 30-এর বেশি, আর 30-এর কম, প্রত্যেকটা ভ্যালু দিয়ে তোমাকে রান করে দেখতে হবে যে প্রোগ্রামটা প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইনপুটের জন্য ঠিক ঠিক রেজাল্ট দিচ্ছে কি না, প্রত্যেকটা ইনপুটের জন্য ঠিক ঠিক রেজাল্ট সে দিচ্ছে কি না, এটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। না হলে কি হবে, এটা মানে এটাকে তখন আমাদের লজিক্যাল এরর হবে। লজিক্যাল এরর মানে কি, প্রোগ্রামারের দিক দিয়ে এররটা, কোনো সিনট্যাক্স এরর নয়, কতগুলো এররের নাম আছে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর, বিভিন্ন নাম আছে। তো লজিক্যাল এরর কোনটা, কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আউটপুট আসছে না, কিন্তু প্রোগ্রাম কোনো এরর দিচ্ছে না, ডিউরিং দ্য কম্পাইলেশন পিরিয়ড বা ডিউরিং দ্য রান টাইম পিরিয়ড প্রোগ্রাম ডোন্ট শো এনি এরর, কিন্তু যখন তুমি একটা ভ্যালু ইনপুট দিচ্ছ তার কোনো আউটপুট আসছে বা ভুলভাল আউটপুট আসছে, তখন সেটা লজিক্যাল এরর। সব কথাগুলো বোঝার চেষ্টা করো। লজিক্যাল এরর মানে প্রোগ্রামারের দিক দিয়ে এরর, প্রোগ্রামারের দিক দিয়ে এরর। সিনট্যাক্স এরর মানে, আমরা সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য গঠন সম্বন্ধীয় নিয়ম, বাক্য গঠন সম্বন্ধীয় নিয়ম। কার বাক্য গঠন, এখানে বাংলা ইংরেজি হিন্দির বাক্য গঠন নয়, এখানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সির বাক্য গঠন। যখন পাইথন শিখবে পাইথনের বাক্য গঠন, তার যে গ্রামাটিক্যাল মিস্টেক, সেই মিস্টেকটাকে আমরা সিনট্যাক্স এরর। কখন আমরা এটাকে সিনট্যাক্স এররটাকে আমরা বলে থাকি কম্পাইল টাইম এরর, মানে প্রোগ্রামটা যখন কম্পাইল করছে, এখানে কোড ব্লকস দিয়ে করছি, কেউ ডেভ C++ দিয়ে করতে পারে, বিভিন্নভাবে সে প্রোগ্রাম রান করাতে পারে। বিভিন্ন এডিটার কম্পাইলার আছে, বিভিন্ন এডিটার আছে, কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে। কম্পাইলার ইন্টারপ্রেটার থিওরিগুলো তোমরা পড়বে, এরা হচ্ছে ট্রান্সলেটার, এরা ট্রান্সলেট করে। পরবর্তী সময় আমরা পড়বো, পরবর্তী সময় মানে আমাদের অন্য সেকশনে গিয়ে পড়বো। তাহলে এখানে আমাদের কটা কন্ডিশন ছিল, 4টে কন্ডিশন ছিল, 4টে কন্ডিশন ছিল আমাদের কোশ্চেনে। হ্যাঁ, কোশ্চেনটা আমি একটু ওপেন করে নিই। আমাদের কোশ্চেনটাতে, হ্যাঁ কোশ্চেনটাতে এই যে 4টে, 80 A B C ফেল, 4টে কন্ডিশন। তাই আমরা কটা ইফ ব্যবহার করেছিলাম, আমরা 3টে ইফ ব্যবহার করেছিলাম। আচ্ছা, এই প্রোগ্রামটাতে বলো, কারো কোনো কিছু সমস্যা থাকলে বলো, আমি বলে দেবো। কারোর কিছু সমস্যা থাকলে বলো, বলে দেবো, না হলে আমরা পরের প্রোগ্রামে চলে যাব। হ্যাঁ, তাহলে আমি সমস্যা নেই ধরে নিচ্ছি, যদি থাকে পরের দিন জিজ্ঞেস করবে আমাকে, আমরা নতুন প্রোগ্রামটায় চলে যাই। নতুন প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের এই কোশ্চেনটাতে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 27, মানে 28টা 27। একটি প্রোগ্রাম লেখো যা 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করবে, 3টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটি নির্ণয় করবে। ওকে, তাহলে আমি এটা সেভ করে নিই, 27 হিসেবে সেভ করি। আচ্ছা, এখানে কি বলেছে, বলেছে 3টি সংখ্যা নিতে হবে। তোমরা 3টে সংখ্যার জন্য 3টে ভেরিয়েবল নিয়ে নেবে, ইন্টিজার ফ্লোট যা নাও নেবে, আমি ইন্টিজার নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো নিও। হ্যাঁ, আমি A B আর C নিয়ে নিলাম, আর প্রিন্টএফ করে দেবো আমরা। প্রিন্টএফ করে দেবো। ওই যে তখন আগে প্রিন্ট লিখেছিলাম না, প্রিন্ট লিখতে কেউ একজন বলছি স্যার এফ লেখেন নিয়ে, তো ওটা তো এরর দেবে, ও তো সিনট্যাক্স এরর দেখাবে, ওটা নিয়ে চলো না। আচ্ছা, প্রিন্টএফ দিয়ে আমরা লিখছি এন্টার দ্য 3 নাম্বারস, তাই এন্টার দ্য 3 নাম্বারস, এন্টার দ্য 3 নাম্বারস। এবার স্ক্যানএফ করব, আমরা একসঙ্গে 3টেকে ইনপুট নিয়ে নেব, সেটা আমরা জানি কিভাবে নিতে হচ্ছে, তাই না। 3বার %d দেব, দিয়ে আমরা এবারে আমরা স্ক্যানএফ A, স্ক্যানএফ B, স্ক্যানএফ C, মানে &ABC,
অ্যাম্পারসান্ড এবিসি, তিনটে নাম্বার ইনপুট নেওয়া হয়ে যাবে। এর পরের কাজটা আমরা দেখব কি হবে, যে আমাদের কি করতে হবে, তিনটের মধ্যে বড়। আমরা সবাই জানি যদি একটা সংখ্যা দ্বিতীয় তৃতীয় থেকে বড় হয়, ধরো এ বি আর সি থেকে বড় হলে তাহলে এ বড়, বি এ সি থেকে বড় হলে বি বড়, আর সি এ বি থেকে বড় হলে সি বড়। তো এটাকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ দিয়ে কিভাবে আমরা লিখবো সেটা একটু দেখবো। আজকে নতুন একটা অপারেটর শিখবো, যে অপারেটরটা অলরেডি মুখে বলেছি কিন্তু তার ব্যবহারটা আমরা দেখিনি। আমরা লিখছি এ যদি বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, এই এবংটা আমি মুখে বলেছিলাম লজিক্যাল অপারেটরের এন্ড, দুটো অ্যাম্পারস্যান্ড, এবং এ যদি সি থেকে বড় হয় তখন আমরা কি সিদ্ধান্ত নেব, যে ফার্স্ট নাম্বার ইজ বা লার্জেস্ট বলে আমি বলে দেবো, লার্জেস্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিয়ে এ, কে বড় হলো আর এটা বড় হলো। এইটুকু আগে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা আগে বোঝো। এটা কি, এই দুটো অ্যাম্পারসান্ডটা কি, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এটা তোমাদের পড়বো আমরা, বুলিয়ান অ্যালজেব্রা একটা টপিকস আছে ইউনিট 1 এ, ইউনিট 1 না 2 তে আছে। আমরা সেই সেখানে গিয়ে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে গিয়ে আমরা এটা শিখবো। তবে এখন শুধু এইটুকু মনে রাখো যে লজিক্যাল অ্যান্ডটা কি। লজিক্যাল অ্যান্ডটা বলছে তখনই সে ট্রু হবে, মানে সত্য হবে যখন সব কন্ডিশন সত্য হবে। অর্থাৎ এ বি থেকে বড়, এটা একটা কন্ডিশন, এ সি থেকে বড়, এটা একটা কন্ডিশন। দুটো কন্ডিশন সত্যি হলে এ বড় হবে। যদি কোনো একটা মিথ্যে হয়ে যায় তখন কি হবে না, তখন কিন্তু এটা ফলস হবে। অর্থাৎ এখানে ঢুকবেই না, মানে ইফের ভেতরে ঢুকবেই না, ইফের যে সত্য অংশে কিন্তু তখন ঢুকবেই না। বুঝে যাচ্ছে নিশ্চয়ই আমি কি বলছি। এ বি থেকে বড় হলে এ বড়, এ সি থেকে বড় হলে এ বড়, মানে এ যে বড় হবে যখন দুটো কন্ডিশন বা একাধিক, আমি একাধিক অ্যান্ড নিতে পারি, এখানে আরেকটা কন্ডিশন দিয়ে আরেকটা আমি অ্যান্ড নিতে পারি। এটা নতুন, এটা তোমাদের আগে শেখা হয়নি, শুধু মুখে বলেছিলাম লজিক্যাল অ্যান্ডটা কি সেটা। এবার বাকিটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা ধরে ফেলবে। কি ধরবে, এরপরে আমরা কি লিখবো, এলসিএফ। আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকেই কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। কি হবে, যদি এবার উল্টোটা হবে না, বি এর থেকে বড় হয় এবং বি সি থেকে বড় হয়, তখন আমরা লার্জেস্টটাকে কাকে ধরবো, ধরে নেবো কে, বি, সেকেন্ড নাম্বারটা বড়। আর লাস্ট অফ অল আর আমাদের কন্ডিশন লিখতে হবে না, কারণ তখন আমাদের কন্ডিশন লেখার প্রয়োজন পড়বে না। অবশ্যই না হলে, ওই দুটো না হলে লার্জেস্ট হচ্ছে সি। এটাকে খুব ভালো করে দেখো কি লিখলাম, খুব ভালো করে দেখো। এ যদি বি থেকে বড় হয়, এদিকে সি থেকে বড় হয়, তার লার্জেস্টে। বি যদি এর থেকে বড় হয়, বি যদি সি থেকে বড় হয়, এখানে কাজ করতে পারি আমরা, এখানটায় গ্রেটার ইকুয়ালস টু দিয়ে দিতে পারি, অসুবিধা কিছু নেই। ইকুয়ালস টু দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, তাহলে ওটা দেখাবে। এই প্রোগ্রামে একটু কিছু লজিক্যাল এরর আছে কিন্তু, মানে তিনটে নাম্বার সমান হলে কি হবে, যদি তিনটে, তখন আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, তিনটে নাম্বার সমান, সেটাকে একটু বাদ দিচ্ছি আমরা। তিনটে নাম্বার সমান আমি জায়গায় যাচ্ছি না। আপাতত আমরা এইটা দেখছি যে এ বি থেকে বড় হলো, এ সি থেকে বড় হলো, তাহলে এ। আচ্ছা, এখানে কটা ইফ লিখলাম, দুটো ইফ লিখলাম। কেন দুটো ইফ লিখলাম, এখানে দুটো ইফ কেন লিখলাম, কারণ আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল একটি প্রোগ্রাম লেখো যা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তাহলে কন্ডিশন করা তিনটে, তাহলে তিনটে হওয়ার জন্য আমার দুটো ইফ। বলো, কারো কোনো সমস্যা আছে?
বুঝতে পারোনি কেউ এটা? ওকে, সবাই হ্যাঁ, ওকে, ওকে, নেক্সট। হ্যাঁ, বল। বি গ্রেটার দ্যান এ না দিলেও হতো, মানে বি টু সি থেকে বড় হলে তুই এটা ধরে নিচ্ছিস কেন? এখানে বি বড়, এখানে বি বড়, তুই এটা ধরে নিচ্ছিস কি করে? বল, কে বলছিস বল। বি এর থেকে বড় হলে নিচে আসতে পারবে না, না তার কি মানে আছে? তার কি মানে আছে? এই কন্ডিশনটা ট্রু হলো, বি এর থেকে ফলস হলো, ফলস হলো, কিন্তু এইটা ট্রু হলো না। এটা না, বি এর থেকে বড় হলো না, বি এর থেকে বড় হলো না, তাই তো? বি এর থেকে বড় হলো না, তা ক্ষেত্রেও তো এ পরেরটা যাবে। তুই একটা নাম্বার বল, তাহলে আমি আর ব্যাপারটা ক্লিয়ার করব। তুই একটা একটা ভ্যালু বল। হ্যাঁ, আর সি, সি সি সি, আচ্ছা, বেশ, 5 6 4, 5 6 4, তাই তো? 5 6 4, ওকে, ওকে। তাহলে এখানে তুই বলছিস যে বিটা বড় হচ্ছে, তাই তো? তাহলে তাহলে ও পরেরটাতে চলে আসছে, বিটা বড় হওয়ার জন্য পরেরটাতে চলে আসছে। তাহলে এটা লিখলাম না, তাই তো? এটা লিখলাম না। বিটা কি হলো? বিটা বি এর থেকে বড়, বি এর থেকে বড়। আচ্ছা, আর বি এর থেকে বড়, বি এর থেকে বড় হলো বলে তুই এটাই বলছিস। আচ্ছা, তাহলে এখানে এখানটাতে যদি আহ, 5 greater than 6, সেটা না, তুই এই ভ্যালুটার ক্ষেত্রে বললি, এই ভ্যালুটার ক্ষেত্রে বললি। এই ক্ষেত্রে ধরো এরকম হলো, আহ, এরকম হলো যে কি হবে নাম, এটা এটা না, এটা যদি 7, করাতে পারছি না, এটাই সমস্যা। একটা যেটা বলছে সেটা আচ্ছা, এ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, ও বলছে এইটা যদি এ হয় তাহলে বল না। হ্যাঁ, আমি যেতে পারবো না কেন? আচ্ছা, ও যেটা বলেছে তোরা বুঝতে পেরেছিস কি? ও বলছে এই এই ভ্যালুটার জন্য বলছে যে 5 6 থেকে যদি বড় হয়, এটা মানে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, এইটা এইটা ফলস হলে তখন এটাই আসছে। তাহলে এইটা তো না লিখলেই চলে যাবে, বি গ্রেটার দ্যান এটা, বি গ্রেটার দ্যান এটা না লিখলেও চলে যাবে। হুম, কিন্তু সবগুলো ভ্যালুর ক্ষেত্রে হবে কি বি গ্রেটার দ্যান এ যদি আমি না লিখি, মানে এটাকে ফলস, এটাকে ফলস তুমি ধরে নিচ্ছ প্রতি ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে তুমি ফলস ধরে নিচ্ছ, কিন্তু
প্রতি ক্ষেত্রে ফলস ধরে নেওয়া, প্রতি ক্ষেত্রে ফলস তো এটা না হবে না, তখন তাহলে তো কোনো সময় এ বড় হবে না। এইটা সরাসরি, হ্যাঁ এলসে যাওয়ার কোনো প্রশ্ন উঠবে না। হুম এলসে যাওয়ার কোনো প্রশ্ন উঠবে না। হুম 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 বি গ্রেটার দ্যান এ হলো না। আচ্ছা। হুম হ্যাঁ ঠিক 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 ঠিক, সেটাও একটা কথা। ঠিক ঠিক, তখন এখানে যাওয়ার প্রশ্ন উঠলো না। ঠিক, শুধু এটা চেক করলে হয়ে যাবে। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। কি বলছিস বলতো, অর্ণব না? আচ্ছা 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 আচ্ছা। ওটা ভুল বলেনি খুব একটা, এই জায়গাটা ভুল বলছে না কিন্তু, ঠিকই বলছে। হুম এইটাকে ও বলছে এইটা রাখবো, এলসি বি গ্রেটার দ্যান সি, লার্জেস্ট বি এলসি। হুম ফলস হলে আসবে। এখন এটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু, হ্যাঁ এটা যদি ট্রু হয়, এটা ট্রু হলে তো এটা ট্রু হতে হবে, আর এটা যদি ফলস হয়, দ্বিতীয়টা ফলস হয়, এখানে চলে আসবে। ঠিক 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 বলেছে, একদম একদম। ও ভুল বলেনি কিন্তু, ঠিক বলেছে একেবারে। একটা ভ্যালু দিয়ে আমরা দেখার এইটা আরেকবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছিস কি বলছে ও। হুম বাকিরা বুঝতে পেরেছিস, দেখবি একবার তোদের কম্পিউটারে। আমরা পরেরটায় চলে যাচ্ছি। তাহলে আমাদের 25, 26, 27, 28 চারটে হলো। একটি প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয় করবে। ডিভিজিবল বাই 5, এটা খুব সোজা। যে কেউ একজন বলো তো, যে কেউ একজন বলো এটা কি করেছো, বলো, কেউ একজন বলো কি করেছো। না অন্য, না 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 তুই বলিস না, অর্ণব ছাড়, অর্ণব বাদ দিয়ে বল, অন্যরা বলুক। কেউ একজন বলো, বল কেউ একজন। হ্যাঁ হ্যাঁ ভাগশেষটা তাহলে মড দিয়ে দেখতে হবে, তাই না? মড দিয়ে দেখে নেবো, রিমাইন্ডারটাকে স্টোর করে নেবো। সেটা যদি 0 হয় তাহলে সে ডিভিজিবল বাই 5, আর না হলে নট ডিভিজিবল বাই 5। একদম ঠিক, একদম ঠিক। এটা দেখালাম না তাহলে, এটা দেখালাম না। একটি প্রোগ্রাম 5 দ্বারা এটা হয়ে গেল। হ্যাঁ 29 পর্যন্ত হলো, 30 মানে 29 হলো। এবার 30 একটি প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যাটি যায়, এই লেখাটা ভুলে যায়, একটি সংখ্যা টি পড়ে গেছে, একটি সংখ্যা 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। এটা হয়তো তোমরা পারোনি, তাহলে এখানে আমরা করতে পারবো। আমরা 7 দিয়েও করেছো, কি করে করেছো? হ্যালো, ও তোমায় বললো? হুম না, দুটো একসাথে না, মাঝখানে কি দিয়েছিস? হ্যাঁ সেই জন্য আমার খারাপ লাগছে। ওকে ভেরি গুড। ও কি বললো তোরা শুনতে বুঝেছিস? হ্যাঁ ওটা, আমার একটা হুম, লাগছে না, হ্যাঁ এখানে নাম্বারটা নেওয়া হলো, সেটাই বলছি, বিশুদ্ধ নাম্বার, নয়। এক ওর মিনিট, বাবা হ্যাঁ আমাকে বলেছে অনলাইনে, ও নিশ্চয়ই বলেছে। এখানে নাম্বারটা দেখো, হুম, এন্টার, এন্টারের নাম্বার আমরা করি, কিছু করে জন্য খারাপ ভাবছিলাম, এন্টার, আমার কি কষ্ট পাচ্ছিলাম। এন্টারের নাম্বার, বুঝতে পারো না, এগুলো নিজেদের মধ্যে তো। ঠিক আছে, এন্টারের নাম্বার, না, নাম্বারটা নিলাম। ও যেটা বলছে, অর্ক বলছিস না? কে বললি জানো? ও ও জাহিদ, জাহিদ। আচ্ছা আচ্ছা, এখানে কি হবে, নাম্বারটা নিম্ননাম ও বলছে। বাকিটা কেউ করতে পারিস নি এটা? জাহির বলছে এইটা, এই করেছিস তো জাহির? আচ্ছা ও কি করেছে, এখানটা মেসেজ দিয়ে দিয়েছে, এখানটা মেসেজ দিয়ে দিয়েছে যে নাম্বার ইজ ডিভিজিবল, ডিভিজিবল বাই
7 and 11 ঝামেলা মিটে গেল। আর এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 7 and 11। কি বলো? ও ঠিক লিখেছে। তারপর তোমাদের কাছে আজকেরটা জানতে চাইবো, আজকে যে অ্যান্ডটা শিখলাম সেটা দিয়ে কিভাবে লিখবো। এটাও ঠিক লিখেছে, একদম ঠিক। কি প্রত্যেক বুঝতে পারছো? প্লিজ রেসপন্স। একদম ঠিক লিখেছে, ইকুয়ালিটিটা শিখে গেছে বলে ওইটা অ্যাপ্লাই করে দিয়েছে। আর আমরা আজকে কি দেখব? আজকে দেখব কি, যে আমরা একবার এটাই 0 বসিয়ে দেব, 0 বসিয়ে দিয়ে অ্যান্ড এটাই 0 বসিয়ে, কি তাই তো নাকি? তাই তো নাকি? বুঝতে পারছো? মানে রিমাইন্ডারটা 0 এবং এটা 0, অ্যান্ড এবং মিন্স অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড। এটা হচ্ছে আমাদের কি কোথায় গেল সেই প্রোগ্রামটা, লজিক্যাল অ্যান্ড প্রোগ্রামটা। আচ্ছা, এটা আমরা একবার লিখে নিই। এটা হচ্ছে আমাদের অ্যাম্পারসান, দুটো অ্যাম্পারসানটা কি, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এন্ডটা সবচেয়ে ক্যাপিটাল, লজিক্যাল অ্যান্ড। বেশ, এটা জানা হয়ে গেলে আমাদের পরের হোমওয়ার্ক গুলো অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কোনটা কোনটা হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেল। নাম্বার 7, একটি প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যা 3 সংখ্যার কিনা, মানে 3 অঙ্কের কিনা, ব্র্যাকেটে ইংরেজিটা লিখে 3 ডিজিট কিনা তা নির্ণয় করবে। এটা একদম খুব সহজ প্রোগ্রাম ছিল, খুব সহজ প্রোগ্রাম ছিল। কেউ কিছু করেছো? একদম। তা সেটা কিভাবে লিখেছিস? একদমই তাই, একদমই তাই। এখন আমরা সেটা বুঝতে পারবো যে কি, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100 এন্ড লেস অর ইকুয়ালস টু 99। আমি এখানে লিখছি না, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি, আর লিখলাম না, ধরা পড়বি। কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100 এন্ড নাম্বার, হ্যাঁ, ডবল ইকুয়ালস টু পড়ে গেছে। কি হচ্ছে আজকে বুঝতে পারছি না। less or equals to 999, ডবল ইকুয়ালস টু হবেই না, তখন আমরা লিখে দেব it is 3-digit number plus it is not a 3-digit number, it is not a 3-digit নাম্বার। তাহলে এটা আমি বললাম, ওই জন্য এটা শিখে গেছি, মানে পরের প্রোগ্রাম গুলো দেখবে তোমাদের মাথা থেকে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, নেক্সট, একটি প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যা 10 এবং 50-এর মধ্যে আছে কিনা। একই প্রোগ্রাম, কি বলো? একই প্রোগ্রাম না? একই প্রোগ্রাম, 3 ডিজিট, আর এইটা একই কথা, 10 এবং 50-এর মধ্যে আছে কিনা। তারপর এখানে কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 এন্ড লেস আর ইকুয়ালস টু 50। বাস, কাজ শেষ, কাজ শেষ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের লাস্ট 3টে প্রোগ্রাম বাকি, এরা 2টো প্রোগ্রাম বাকি। আমরা 32 পর্যন্ত চলে এলাম, এখান থেকে 32 পর্যন্ত চলে এলাম। একটি প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যা সাইন চেঞ্জ করবে, পজিটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ হলে পজিটিভ। কেউ করতে পেরেছো এটা? ওকে, আর কেউ? হ্যাঁ, হ্যাঁ,
একদম একদম কিচ্ছু করতে হবে না। এইখানে দেখো দেখো তুই কিছু বলিস নি তো? আহ এখানটা দেখে নাও এন। আমরা এনটা ইনপুট নিয়ে নিলাম। এন যদি গ্রেটার দ্যান 0 হয়, এন যদি গ্রেটার দ্যান 0 আর কিছু করতে হবে না, শুধু এইখানটায় পার্সেন্টেজ ডি দিয়ে দাও, দিয়ে কমা দিয়ে মাইনাস এন করে দাও, ঝামেলা ফুরিয়ে গেল। বুঝলি? এটা করে দিলাম। আর এলস ইফ এন যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 হয়, আর কিছুই নয়, এটা এটা তুমি কি করে দেবে, পজিটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ হলে পজিটিভ করে দাও। আর এখানে এলস আমাকে দিতে হবে, এলস দিয়ে আমাকে প্রিন্টএফ লিখতে হবে। ডেফিনেটলি এর নাম্বারটা হচ্ছে 0, যে নাম্বার ইজ 0। দেখো যাই, বুঝতে পারছিস? যদি গ্রেটার দ্যান 0 হয়, ও মাইনাস এন বসিয়ে দে না তো, ধর তুই দিলি 5, ও দেখাবে আউটপুট -5, -5। লেস দ্যান 0 হলে, লেস দ্যান 0 হলে তখন শুধু এন দেখাবে, মাইনাসটাকে তুলে দেবে, সাইনটাকে আমরা জাস্ট তুলে দেবো। আর যদি 0 কেউ দেয়, আমরা এলসে গিয়ে প্রিন্ট করব নাম্বার ইজ 0। ও তাহলে একটা কাজ করো, হ্যাঁ ঠিক বলেছে, এটা এইটা এইবার হবে, এইবার হবে, রাইট, ঠিক ঠিক, এবার হবে, তাই না? এবার হয়ে যাবে। ওটা মাইনাস এন হবে, দুটোই মাইনাস এন হবে, একদম 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 ঠিক ঠিক। হ্যাঁ এন মাইনাস 2, নো প্রবলেম, নো প্রবলেম, এন মাইনাস 2, নো প্রবলেম। ঠিক, বাকিরা একটু রেসপন্স দাও, সবাই কিন্তু কিছু উত্তর দিচ্ছ না। যাই হোক, অনলাইনে সবাই অতটাই নয়, নো প্রবলেম। লাস্ট প্রোগ্রাম, একটা প্রোগ্রাম লেখো যে একটি বছর লিপ ইয়ার কিনা নির্ণয় করবে। এটা তোমরা পারার কথা নয়, এখন তুমি এতে দেখলে পেরে যাবে, গুগলে দিলে পেরে যাবে, সেটা কথা নয়, কিন্তু আমি তো গুগলে দিয়ে বারণ করেছি। লিপ ইয়ারে কতগুলো কন্ডিশন আছে, ভালো করে শুনতে হবে তোমাদেরকে। লিপ ইয়ারের কন্ডিশনটা এটা জানতে হবে, হয়তো জানো তোমরা, তবু আর একবার আমি বলে দিচ্ছি লিপ ইয়ারের কন্ডিশনটা কি। তাহলে আজকের প্রোগ্রামের পরে তোমরা এটা পেরে যাবে। তোমরা নিজেরা চেষ্টা করবে, এটা আমি করে দেব না, তোমরা নিজেরা চেষ্টা করবে। আমরা লিপ ইয়ারটাকে ইনপুট নিয়ে নেব, ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি যদি মিলে যায়, 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, আমরা সঙ্গে সঙ্গে কি তাকে লিপ ইয়ার বলি? আমরা 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার বলি, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা কি? 4 দিয়ে ভাগ করলে মিলতে হবে এবং 100 দিয়ে ভাগ করলেও মিলতে হবে। 100 দিয়ে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে এবং 100 দিয়ে ভাগ করলে মিলে যাবে। সেটা শতাব্দী বছর 400 হলে তো আর কারোর দিয়ে মিলতে হবে না, 4-100 মেলার দরকার নেই, 4-100 মেলার দরকারই নেই। ভালো করে শোনো, আমি এখন শেষ করিনি কথা, ভালো করে শুনে নাও, তারপর বলবে। 4 দিয়ে ভাগ করলে মিলবে এবং 100 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে সেটা লিপ ইয়ার। অথবা 400 দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, সেটা লিপ ইয়ার। আমার কথাটা বোঝা গেল? আমার কথাটা বুঝতে পেরেছিস? যদি তুই প্রথমেই দেখিস 400 দিয়ে ভাগ করলে মিলে গেছে, ডেফিনেটলি সেটা লিপ ইয়ার, ডেফিনেটলি লিপ ইয়ার। প্রথমে তুমি 400 দিয়ে ভাগ করলে মিলে দেখে নাও, কোনো অসুবিধা নেই। এরপর তোমাকে দেখতে হবে 400 দিয়ে ভাগ করলে মিললো না, তাহলে কি হবে? সে 4 দিয়ে ভাগ করলে মিলবে এবং 100 দিয়ে ভাগ করলে মিলবে, তবেই সেটা লিপ ইয়ার। বুঝতে পারছো? তুমি যে কোনো
যে কোনো লিপ ইয়ারে কথা বলো। হ্যাঁ, ও 4 দিয়ে, ও রাইট রাইট, 4 দিয়ে ভাগ করলে মিলবে, 100 দিয়ে মিলবে না। 100 দিয়ে মিলবে না, রাইট রাইট, 100 দিয়ে মিলবে না, 100 দিয়ে মিলবে না, সরি সরি, আমি মিলবে বলেছি, সরি 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 সরি। 4 দিয়ে ভাগ করলে মিলবে এবং 100 দিয়ে ভাগ করলে মিলবে না। ঠিক ঠিক ঠিক, 100 দিয়ে ভাগ করলে মিলবে না, মিলবে বলে ফেলেছি আমি, 100 দিয়ে ভাগ করলে মিলবে না। আজকে আমার এটা ঠিক নেই, এই এর জন্য প্রোগ্রামগুলো রান করতে পারছি না তো, যার জন্য আমার এটা হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। 4 দিয়ে ভাগ করলে মিলবে, 100 দিয়ে ভাগ করলে মিলবে না। অথবা, শব্দটা বলছি অথবা, দেখিয়ে দিচ্ছে, নিজেরা লিখবে প্রোগ্রামটা, নিজেরা লিখবে, আমি আর বলবো না। অ্যান্ড শিখে গেছো, অ্যান্ড শিখে গেছো, অ্যান্ড হচ্ছে এইটা, আর অর, অর কোনটা, এইটা হচ্ছে অর। অরে কি হবে, একটা কন্ডিশন ট্রু হলে ট্রু, যে কোনো একটা কন্ডিশন, একটা কন্ডিশন যদি ট্রু হয় ট্রু, মনে রাখো এটা, অরটা ইউজ করতে হবে তোমাকে, এখানে অরটাকে ইউজ করতে হবে। আমি আবার বলছি লিপিয়ারের কন্ডিশনটা বলছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, তারপরে তোমার প্রোগ্রাম লিখে নেবে। ইয়ার কি হবে, mod 4 equals to 0 and year mod 100 not equals to 0, mod 100 not equals to 0। হ্যাঁ, এইটা তার মানে এইটা একটা কন্ডিশন, ভালো করে দেখো, 4 দিয়ে মিলবে আর 100 দিয়ে মিলবে না, তাহলে আর তারপর হচ্ছে অর ইয়ার mod 400 equals to এই, আর এই পুরোটা একটা ব্র্যাকেটে থাকবে। একাধিক ফার্স্ট ব্র্যাকেট তুমি নিতে পারো, একাধিক এখানে সেকেন্ড ব্র্যাকেটে কোনো ব্যাপার নেই। এইটার আগে আমাদের ইফ বসাতে হবে, ভালো করে দেখো সবাই, আমি লিখেই দিলাম, তোমরা শুধু কম্পিউটারে লিখবে। দেখো মন দিয়ে, 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এবং 100 দিয়ে ভাগ করলে মিলছে না, আর অর 400 দিয়ে ভাগ করলে মিলছে। দেন লিপিয়া, দেন প্রিন্টএফ, আমরা বলে দেবো লিপিয়ার, এলস নট লিপিয়ার। এটুকু বুঝতে পারছো কি বলো, এই জায়গাটা খেয়াল করো। হ্যাঁ, ঠিক আছে, আমি এটাকে বন্ধ করে আজকে আমরা নতুন টপিকসে যাব, একটু শিখবো। এটা কপি করি, কন্ট্রোল ভি, এটাকে একটু সেভ করে নি, কন্ট্রোল এস, এটা কত নম্বর হবে, তাহলে 35 হবে, p35.c। কি হচ্ছে কোথায়, আরে আমরা আজকে শিখব নেস্টেড ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, দেখো নেস্টেড ইফটা কি,
নেস্টেড ইফটা কি হবে দেখতে থাকো। হ্যাঁ, নেস্টেড ইফ মানে হচ্ছে ইফের মধ্যে ইফ হবে, একটা ইফের ভেতরে আর একটা ইফ। ওকে, তো ধরো আমরা কোন প্রোগ্রামটাকে আমরা তখন করলাম, রান তো করাতে পারছি না, মুশকিল আছে। ঠিক আছে, এবিসি তিনটে নিলাম, তোমরা প্রিন্ট করে নেবে। enter the three numbers, scanf করে ভার্সন a c দেখি চলছে কিনা। এরর ধরতে পারছে আর এটা চলছে না কেন, আশ্চর্য কাণ্ড। এই দেখো দেখো এসছে, কি কাণ্ড দেখো, এতক্ষণ পর এসছে। হ্যাঁ দেখলি, আমি বললাম না কিছু একটা হচ্ছিল, দেখ কিছুই তো করিনি, এবার চলে এলো। এই মাঝে মাঝে কিছু কিছু ভুতুড়ে কারবার হয় কম্পিউটারে, যেগুলো উত্তরই দেওয়া যায় না, এতক্ষণ পর্যন্ত চলেনি। হ্যাঁ এবারে চলে এসছে, আমি হঠাৎ করে এইটুকু লিখে আমি দেখলাম যে দেখি চলে কিনা, দেখো চলে এসছে। যাই হোক, ভালোই হয়েছে, আমাদের যেখান থেকে আমাদের আজকের পড়াশোনাটা শুরু সেটাই থেকে এসে গেছে। তা তিনটে নাম্বার নিয়ে নিলাম, হ্যাঁ তিনটে নাম্বার নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করছি দেখো, ইফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, এটা আমি ব্র্যাকেট শেষ করলাম, করে এন্টার দিলাম। ইফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, এই কন্ডিশনটা পেলাম, করে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। লক্ষ্য রাখো, ওইটা যদি সত্যি হয় তখন আমি আর একটা কন্ডিশন দিচ্ছি, বি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি। তখন আমরা নিশ্চয়ই এটাই বলতে পারি, লার্জেস্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে এ। এইটুকু আগে ভালো করে বোঝো, তারপর বলছি। তারপর আমরা লার্জেস্ট বানানটা ভুল হয়ে গেছে, ও বানান ভুলে কোনো এররের ব্যাপার নেই, তবু ভুল তো আমরা করবো না। এইটুকু আগে ক্লিয়ার করো তো, এইটুকু আগে ক্লিয়ার করো তো, বুঝতে পারছো কিনা সবাই? দেখো রেসপন্স দাও সবাই আলাদা আলাদা। বাকিরা লাইন নাম্বার 10 কি লিখেছি, এ বি থেকে কি বড় না সমান, যদি হয় তাহলে 11 নম্বরে ঢুকলো। ওই 11 নম্বর লাইন আর 16 নম্বর লাইনের ব্র্যাকেটটা খেয়াল করো, ব্লু কালারের 11 আর 16 ব্র্যাকেটটা খেয়াল করো। এটা কোন ইফের ব্র্যাকেট? ফার্স্ট ইফের ব্র্যাকেট, বা এটাকে আমরা ফার্স্ট ইফ না বলে বলবো, এবার এইখান থেকে বলবো আমরা আউটার ইফ, বাইরের ইফ। আর ভিতরের ইফটা কোনটা? ভিতরের ইফটা হচ্ছে সেকেন্ড ইফ, যেটা প্রথম ইফের ভেতরে আছে, প্রথম ইফের ভেতরে আছে। সেই জন্য আমাদের এই এখনো প্রোগ্রামটা শেষ হয়নি, আমি আসিনি, এখন কনক্লুশনে আসেনি, আমরা জাস্ট একটা পার্ট দেখছি, যে যদি আমার প্রথম লাইন নাম্বার 10 এর ইফের কন্ডিশনটা ট্রু হয়, তাহলে আউটার ইফের ট্রু ব্লকে ঢুকবে। ট্রু ব্লক, সত্য ব্লক, যেটা ব্লক মানে নাম্বার অফ স্টেটমেন্টস। এই যে লাইন নাম্বার 12, 13, 14, 15 এই চারটে লাইনকে একসাথে মিলে বলছে
ব্লক। এটা কোন ব্লক হলো না, লাইন নাম্বার 10 এর ইফ যদি সত্যি হয়। যদি না হয়, যদি ওটা সত্যি না হয়, তখন আমার এলস, এই এলসটা কার, এই এলসটা হচ্ছে প্রথম আউটার ইফের। লক্ষ্য রাখো, আউটার ইফের। এখানে আমরা তখন লিখব ইফ বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি। তখন আমি কি প্রিন্ট করব, লার্জেস্ট বি, লার্জেস্ট বি, আর এর এলসে লিখব এইটা লার্জেস্ট সি। খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে ইফের মধ্যে ইফ হলো হ্যাঁ কিনা, আউটার ইফের মধ্যে ট্রু ব্লকে একটা ইফ ঢুকলো, আবার আউটার ইফের এলস ব্লকে একটা ইফ ঢুকলো। আমরা রান করে দেখব, আমরা রান করে দেখব। প্রত্যেকে রেসপন্স দাও প্লিজ, ইন্ডিভিজুয়াল। আমি শুধু অর্ণব আর জাহিরেরটা পেয়েছি রেসপন্স, বাকিরা একটু রেসপন্স দাও, জিনিসটা বুঝতে পারছো কিনা। মেয়েরা কি হলো, কোনো রেসপন্স নেই কেন? পারভিন, আফিয়াত, কি হলো রে, তো বুঝতে পারছিস? সমতা, খাতায় প্রোগ্রামগুলো লিখে ফেলবি। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা কি হলো বুঝতে পেরেছো? আজকের টপিকটা কি, নেস্টেড ইফ। নেস্টেড ইফ, তা তুমি বিভিন্ন প্রোগ্রামকে বিভিন্ন ভাবেই লিখতে পারো, বিভিন্ন প্রোগ্রামকে বিভিন্ন ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, এটাকে রান করি, বিল্ড অ্যান্ড রান। এবার কিন্তু দিনটি চলছে, আমরা একটা একটা চেক করি। 7 দিলাম, 5 দিলাম, 3 দিলাম, লার্জেস্ট 7, প্রথমটা চেক হয়ে গেল। আবার আমরা রান করি, এবার 7 দিলাম, 70 দিলাম, 5 দিলাম, লার্জেস্ট 70, দ্বিতীয়টা চেক হয়ে গেল। আবার আমরা রান করি, 7 দিলাম, 8 দিলাম, 70 দিলাম, লার্জেস্ট সি, তিনটেই হয়ে গেল। ইকুয়াল টু দিয়ে চেক করলে হবে পুরো। তাহলে কিভাবে, এটা কিন্তু খুব সুন্দর, নেস্টেড ইফটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা ইফের সত্য ব্লক, এটা ইফের মিথ্যা ব্লক, এটা ইফের সত্য ব্লক। 11 আর 12 নম্বর লাইনের যে ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে, অর্থাৎ লাইন নাম্বার 12, 13, 14, 15 ইফ সত্য ব্লকের স্টেটমেন্ট, আর লাইন নাম্বার 19, 20, 21, 22 এটা ইফের আউটার ইফের, ইফের নয় আউটার ইফের। আমরা এখানে লিখে দিলে বেটার হবে, এটা হচ্ছে আউটার ইফ, আর এটা ইনার ইফ, এটাও ইনার ইফ। ওকে, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা ইফ শিখলাম, ইফ এলস শিখলাম, ইফ এলস শিখলাম, আর নেস্টেড ইফ শিখলাম। আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট শিখবো আমরা, ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, সেটা হচ্ছে, একটুখানি তোমাদের সময় লাগবে এটা আমার। আচ্ছা, এটা আমি একটা দেখি, আমার কপি করা থাকবে না, টাইম লাগবে অনেকটা। ঠিক আছে, আমি এমটি ফাইল করি। হ্যাঁ, ওকে, ওকে, তোমরা কিন্তু কোনোভাবে কপি করবে না, হ্যাঁ, তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না, একদম কিচ্ছু শেখা যাবে না, বোঝাবো। এটা সেভ করি আমরা, 36, আমরা 36 পর্যন্তই আজকে করব। তাহলে আজকের নতুন জিনিস যেটা আমরা শিখছি কি কি, নেস্টেড ইফ আর সুইচ কেস। চলো একবার দেখি।
চলো একবার দেখি, খুব ইন্টারেস্টিং, মন দিয়ে দেখো। সুইচ কেস স্টেটমেন্ট, সুইচ কেস স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্টটার নাম, এটাও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ, ইফ এলস, নেস্টেড ইফ সব কন্ডিশনাল, এটাও কন্ডিশনাল। চলো ধরো এখানে ডে, ডে বলে একটা ভেরিয়েবলে 4 আছে, ডে বলে একটা ভেরিয়েবলে 4 আছে, তখন ও কি আউটপুট দেখাবে জানো? থার্সডে। মানে আমরা সোমবারটাকে, মানডেটাকে 1 ধরবো, টিউসডেটাকে 2 ধরবো, ওয়েডনেসডেকে 3 ধরবো, এইভাবে আমাদের আউটপুটটা আসবে। আমরা যা ইনপুট দেবো, এখানে ইনপুট কিছু নেয়নি, আমরা ইনপুট এখানে নিয়েই নিতে পারি, আমরা ইনপুট এখানে নিয়ে নিতে পারি। এখানে আমি নিয়ে নিচ্ছি ধরো প্রিন্টএফ এন্টার ডে নাম্বার, এরকম ভাবে একটা মেসেজ দিয়ে দিলাম, ডে নাম্বার স্ক্যানএফ পার্সেন্টেজ ডি দিয়ে ampersand ডে, নো প্রবলেম। আমরা ডেটা ইনপুট নেবো, একবার আমরা আউটপুটটা দেখি। হ্যাঁ চলো, ইন্টারেস্টিং কি হলো, কোথাটা কি হয়েছে? ও আচ্ছা, আমাদের দুটো প্যাকেট পড়ে গেছে, ঠিক আছে, এটা এক্সট্রা প্যাকেট কপি করেছিলাম তো। কেস 1, কেস 2, কেস 3, এটা ভুল করা আছে, কপি করলাম বটে, যাই হোক দেখে নি এটা এখানে এররটা কি দিচ্ছে। breaks were not within low per switch, আচ্ছা ও আচ্ছা সুইচে ওকে দেখো, পরে বোঝাচ্ছি কি ভুল হচ্ছিল। ভুলগুলোকে, ভুল মানে হচ্ছে বাগ, বাগকে ডিবাগিং করা, সেটা একটা বড় জায়গা। ভুলটাকে ঠিক করা, বাগ ডিবাগ, বাগ মিনস এরর, বিউজি বাগ, ডিবাগ মিনস সেই ভুলটাকে ঠিক করা। এন্টার ডে নাম্বার আমি দিলাম 1, ওর সঙ্গে সঙ্গে দেখাবে মানডে। হ্যাঁ এই লেখাগুলো কেন এলো জানো তো, এই আমার কনিওটা নেই, কপি করা নেই, সেই জন্য মানডে। ওকে, নাকি কনিও কপি করেছি, গেট সিএসটা কপি করা নেই, মানডে এক হলে মানডে, এখানে গেট সিএসটা দেওয়া নেই। হ্যাঁ কনিওটা করেছিলাম তো, গেট সিএসটা দেওয়া নেই, এসটা কপি করে নিই, গেট সিএসটা কপি করে, তাহলে এই লেখা দেখাবে না, কোনো সমস্যা থাকবেও না। ওকে, গেট সিএসটা দিয়ে ভালো হবে, তখন তোমরা বুঝতে পারবে। হ্যাঁ বেশ, তাহলে আমরা একবার রান করালাম, আমি আর একবার রান করাই, আমি দিলাম 7, তাহলে ওর দেখাবে সানডে, সানডে নো প্রবলেম। দেখো সেই লেখাটা চলে গেছে গেট সেই জানতে। এইবার কি করে আসছে সেটা একটু দেখি। চলো লাইন নাম্বার 7, 8 আর 9 নিয়ে কারোর কোনো সমস্যা নেই। ডে একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার, 8 এন্টার দা ডে নাম্বার নিয়েছি, 9 স্ক্যানএফ করে ডে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এইবার আমাদের শুরু হচ্ছে সুইচ কেস স্টেটমেন্টটা ডিটেলসে বোঝা। কি করছি আমরা? সুইচ ডে মানে তুমি এখানে যে ভেরিয়েবলটা নিয়েছো সেটাকে এখানে বসিয়ে দেবে, সেটাকে বসিয়ে দেবে এর ভেতরে, সুইচের পাশের ব্র্যাকেটের ভেতরে। এটাকে বলা হয় চয়েস, আস্তে আস্তে আরো অন্য প্রোগ্রাম করবো সুইচ কেসে, তখন আরো বুঝতে পারবে। সুইচ ডে বসিয়ে দিলে বি কেয়ারফুল, ইফেরও যেমন কন্ডিশনের পাশে কোনো সেমিকোলন ছিল না, তাই না? ইফে কোনো সেমিকোলন ছিল না কন্ডিশনের পাশে, এখানেও সুইচের পাশে কোনো সেমিকোলন হবে না। সুইচের ব্র্যাকেট এই শুরু হলো,
সুইচের ব্র্যাকেট এই শেষ হলো, তখন আমরা ওই ব্র্যাকেটে একটা সমস্যায় পড়েছিলাম, এরর দেখাচ্ছিল। সুইচের ব্র্যাকেটটা শেষ হলো, শুরু হলো, শেষ হলো। এটা কার ব্র্যাকেট শেষ হয়েছে বলো? এই দেখো তোমায় কালার কোড দিয়ে দিচ্ছে তো, লাইন নাম্বার 6 আর লাইন নাম্বার 35, লাইন নাম্বার 6 আর 35 মেনের ব্র্যাকেট। যাই হোক, আমরা আজকে সুইচ শিখছি। সুইচ ডে। ওকে, ডেতে এবার কত আসবে বলো তো? ডেতে তুমি যা ইনপুট দেবে তাই। তুমি যদি ডেতে 5 দাও তাহলে ডেতে 5, সুইচ 5। যেই 5 পাবে ও সঙ্গে সঙ্গে জাম্প করে যাবে কেস 5। তাহলে কি ঘটনা ঘটছে? আমাকে কি লিখতে, সুইচ কেস কেন বলেছে? স্টেটমেন্টটার নাম কি? সুইচ কেস। ভালো করে শোনো, তাহলে কেস 1 এইভাবে লিখতে হয়, কেস 1, কেস 2, কেস 3। এবার তুমি যত পারো কন্ডিশন মানে কেস দিয়ে দাও, কেস 7 সবগুলো দিয়ে দিলে। ধরো কেউ 1 দিল, ও কোথায় যাবে? কেস 1 এ যাবে। কেউ 5 দিল, কেস 5 এ যাবে। এইবার এই জায়গাটা ভালো করে শোনো, কথাটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। প্রোগ্রাম তো টপ টু বটমে আসে, উপর থেকে নিচে নামে। ও কিভাবে আসে? লাইন নাম্বার 12, লাইন নাম্বার 13, লাইন নাম্বার 14, লাইন নাম্বার 15 এইভাবে আসে। কিন্তু যখন তুমি কেস 1 দিচ্ছ, ডে 1 দিচ্ছ, তখন ও কেস 1 এ এলো। ও নিজে থেকেই আনবে, সুইচ কেস 1 এই যাবে। 1 দিলে তখন মানডে প্রিন্ট করবে। করার পর দেখো একটা নতুন স্টেটমেন্ট শিখছি আমরা আজকে। সেই স্টেটমেন্টটার নাম কি? ব্রেক মানে কি? সাইকেলে যেমন ব্রেক দেয়, বাইকে ব্রেক দেয়, ও সুইচ থেকে পুরো বেরিয়ে চলে আসবে, একেবারে গেট সিএইচ এ চলে আসবে। এইরকম নয়, ও পর আসতে থাকবে। অর্থাৎ সিকোয়েন্সিয়াল বা সিরিয়াল ফ্লো হবে না। ফ্লোটা সিরিয়াল নয়, মানে ধারাবাহিক ভাবে হবে না। ও এটাকে কন্ডিশনাল ফ্লো বলতে পারি আমরা। কন্ডিশনাল ফ্লো মানে এই কন্ডিশনের উপর ভিত্তি করে এখানে এলো, এখানে ব্রেক স্টেটমেন্ট পুরো বেরিয়ে চলে গেল। যে 5 দেবে তাহলে কি হবে বলো? কেস 5 এ আসবে, ও ফ্রাইডে দেখাবে, দেখেই ব্রেক। লক্ষ্য করো প্রতিটা কেসের পর ব্রেক আছে। এই প্রোগ্রামে আরেকটা আমি চেঞ্জ করব। আমি এখান থেকে গুগল থেকে কপি করে এনেছিলাম, ওখানে ভুল আছে। ভুল মানে ওরা বুঝিয়েছে নিশ্চয়ই, তারপরে ছিল, আমি তো মাঝখান থেকে কপি করে এনেছি, টাইপ করবো না বলে এতটা। চলো প্রোগ্রামটা কিরকম ভাবে, ভুলটা তোমাদের দেখাই। ডে নাম্বার তাহলে 1 2 3 4 5 6 7 যে দেবে। এবার কেউ বদমাইশি করে এখানে দিল 90। প্রোগ্রাম কোনো মেসেজ দেবে না। এইবার আমরা সেই মেসেজটা দেখব। সেই মেসেজটা আমরা কিভাবে দেখব? সব সময় সুইচ কেসের লাস্টে একটা কেস লেখা হয়, তার নাম ডিফল্ট কেস। বানানটা ভুল হয়ে গেছে। ডিফল্ট কেসে আমরা কি লিখি? ডিফল্টে কখন যাবে সব মনে রাখবে, এটা প্রত্যেকটা সুইচ কেসের লাস্টে থাকে ডিফল্ট। এখানে আমরা লিখব printf wrong entry try again wrong entry try again। দেখো এইবার তুমি যা ভ্যালুই দাও না কেন, এন্টার ডে নাম্বার, আমি যা হোক একটা নাম্বার দিলাম, ও বলবে রং এন্ট্রি ট্রাই এগেন। নিশ্চয়ই তোমরা পুরো এটা বুঝতে পারছো। আমি ধারাবাহিকভাবে দেখালাম, মানে ধারাবাহিক ফ্লো কিন্তু হলো না এখানে। তাহলে আজকে আমরা কি শিখলাম? নেস্টেড ইফ শিখলাম, নেস্টেড ইফ এর পরে সুইচ কেস শিখলাম, সুইচ কেসের ভেতরে ব্রেক স্টেটমেন্ট শিখলাম। ঠিক আরো একটা স্টেটমেন্ট আছে, কন্টিনিউ স্টেটমেন্ট, আমরা নেক্সট দিন শিখবো। এখন তো তাড়াহুড়ো করার দরকার নেই। আরেকটা স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট আমাদের বাকি রইল এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার মানে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে, ইফের কন্ডিশনাল স্টেটমেন্ট ক্ষেত্রে, সেখানে বাকি রইল হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার দেখবো আমরা নেক্সট দিন। আর দেখবো গো টু বলে একটা স্টেটমেন্ট আছে, তার ব্যবহার।